তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম চলে এসেছে, যেখানে বাংলা যে ফর্মটা সেটা হচ্ছে 13 পাতার একটা ফর্ম, আর যেটা ইংরেজি সেটা হচ্ছে 11 পাতার একটা ফর্ম। এছাড়াও গভর্নমেন্টের তরফ থেকে আরেকটা ফর্ম আছে হিন্দিতে, যেটা হচ্ছে 18 পাতার একটা ফর্ম। কিন্তু ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনারা, সেই সমস্ত তথ্য আমি এই ভিডিওতে অবশ্যই দেবো। কিন্তু তার আগে আপনাদের কিছু কথা বলে নিই এই ফর্ম নিয়ে। প্রথমত, এই যে ফর্মের দুটো ভার্সন আমার চোখে পড়েছে। একটা এই গভর্নমেন্টের মানে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক ধরনের ফর্ম পেয়েছি, আর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে আমি আর এক ধরনের ফর্ম পেয়েছি। না, দুটো ফর্মের মধ্যে সেরকম কোনো তফাৎ নেই, দুটোই আমাকে প্রায় সেম লেগেছে। যদিও আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ফর্মটা পেয়েছি সেটাকে আমি ততটাও ভালো করে পড়ে দেখিনি যে কোন কোন ডিফারেন্স আছে। কিন্তু পাতা ওয়াইজ বললে হোয়াটসঅ্যাপ থেকে যেই ফর্মটা পাওয়া গেছে সেটা 12 পাতার। এমনকি ওয়েবসাইট থেকে একটা ফর্ম পাওয়া গেছে, অফিসিয়াল ওয়েবসাইট নয়, অন্য ওয়েবসাইট থেকে, সেটাও 12 পাতার ফর্ম। কিন্তু যেটা অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্টের, সেখান থেকে পেয়েছি 13 পাতার ফর্ম। প্রথমত ডিফারেন্স আপনাদের বলে দিই। তো প্রথমত যেটা আমার কাছে অফিসিয়াল ফর্ম আছে সেটা দেখুন আপনারা, ফর্মে আছে একটা পশ্চিমবঙ্গ সরকার লেখা একটা ওয়াটারমার্ক, যেটা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে এবং হিন্দি ফর্মেও আছে। মানে যদি আমি আপনাদেরকে সেই ফর্মটা খুলে দেখাই, দেখুন এই যে হিন্দিতে এখানে পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে, ইংরেজিটা লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর বাংলাটায় লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু যেটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের ফর্ম, এগুলো সব 13 পাতার ফর্ম। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের ফর্ম বা অন্যান্য ওয়েবসাইটের ফর্মটা হচ্ছে 12 পাতার। সেই ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 12 পাতার একটা ফর্ম। আর তাই একটাই কথা বলবো, যখন আপনারা ফর্ম ডাউনলোড করবেন তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। কী করে ডাউনলোড করবেন আমি ছোট্ট করে একটা দেখিয়ে দিচ্ছি। যদিও ডাউনলোড করা অরিজিনাল ফর্ম ডাউনলোড করার একটা আমি প্রপার ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও এই ভিডিওতে আমি আপনাদের একটা ছোট্ট করে দেখিয়ে দেবো। তো আপনারা কী করবেন, কোনো লিঙ্কে ক্লিক করার দরকার নেই, আমি কোনো লিঙ্ক আপনাদের প্রোভাইড করবো না। হ্যাঁ, যদি আপনারা না খুঁজে পাচ্ছেন তখন নিচে দেওয়া আমার লিঙ্কের সাহায্যে আপনারা সেই ফর্মটা মানে অফিসিয়াল ওয়েবসাইটের ফর্মটা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা ইজিলি পাচ্ছেন তাহলে আমার নিচে লিঙ্কে যাওয়ার কোনো দরকার নেই। আপনাদেরকে প্রথমে গুগল থেকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আর তারপরে যদি আপনারা না করতে পারছেন নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে আপনি আমার ওয়েবসাইট থেকে সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন, আমি যদি গুগলে গিয়ে লিখছি অন্নপূর্ণা ভান্ডার লিখলে দেখুন একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার www.in। এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট নয়, কারণ এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করছি এখানে অ্যাডের পর অ্যাড ভর্তি। আর এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে যে ফর্মটা আমার পাওয়া যাচ্ছে দেখুন বাংলা PDF ডাউনলোড, তো এখান থেকে যে ফর্মটা পাওয়া যাচ্ছিল এখানকার ফর্মটা হচ্ছে আপনার এই 12 পাতার ফর্ম। কিন্তু আপনারা যাবেন অন্নপূর্ণা যোজনা লিখে, মানে এই অন্নপূর্ণা ভান্ডার www.in এই ওয়েবসাইটে নয়, যেটা দেখুন অন্নপূর্ণা যোজনা লেখা আছে সোশ্যাল সিকিউরিটি www.gov.in, কারণ WBGOV মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ওয়েবসাইট ওপেন করার পরে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ইংলিশ, ডাউনলোড অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বাংলা। তো এখান থেকে ফর্মটা ডাউনলোড করলে আপনাদের কাছে এরকম 13 পাতা একটা ফর্ম চলে আসবে, যেখানে আপনাদের কাছে এরকম একটা ওয়াটার মার্কও থাকবে। এইবার এই যেই ফর্ম, এটা পুরো 13 পাতার একটা ফর্ম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটারই স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো, এবং পরবর্তীতে যখন এর অনলাইন আবেদনের জন্য পোর্টাল পুরোপুরি ওয়ার্কেবল হয়ে যাবে, কাজ করবে পোর্টালে, তখন আমি আপনাদের অনলাইনে কীভাবে আপনি ঘরে বসে নিজের ফোন থেকেও করতে পারবেন সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। তো প্রথমত এই ফর্মে আমরা ফিল আপের দিকটায় চলে যাব, বাকি ফর্মগুলো আমি ক্লোজ করে দিই। অনলি আমাদের অন্নপূর্ণা যোজনা বাংলা ফর্মটা ওপেন করে রাখছি, যেহেতু পশ্চিমবঙ্গবাসী বাংলা ভাষা বেশি চলে এবং এখানে বেশিরভাগ মানুষজন বাংলা ফর্মটাই ফিল আপ করবে। বাংলা ফর্ম ফিল আপ করলেও আমি আপনাদের প্রথমে একটা টিপস দিয়ে দিচ্ছি, বাংলা ফর্ম ফিল আপ করুন বা ইংরেজি বা হিন্দি, এই যে তথ্য যখন আপনি লিখবেন সেটা অবশ্যই ইংরেজিতে লিখবেন, বড় হাতের তথ্য মানে ক্যাপিটালাইজ করে বড় হাতের করে লিখবেন। সুবিধা কী হবে, আপনার যে বানানগুলো সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ বাংলায় লিখে দিলে অনেক সময় ভুল হতেও পারে, যেহেতু তারা এন্ট্রি করবে সেটাকে ইংরাজিতে। তো প্রথমত দেখুন এখানে আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটা আপনার পুরো পরিবারের যে তথ্য সেটা ওরা সংগ্রহ করবে, কারণ এই যোজনা 3000 টাকা পাওয়ার আগে তারা এইরকম ফর্ম একটা ছেড়েছে, যেই ফর্মটা আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে প্রথমবার এত পাতার কোনো গভর্নমেন্ট যেই স্কিম তার ফর্ম এত পাতার হয়েছে। তো সেই যাই হোক, এখানে আপনাকে দেখুন প্রথম অপশানেই যেটা আছে সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে পরিবারের পরিচয়, সঠিক চিহ্নে টিক দিতে বলেছে। পরিবারের প্রধানের নাম HOF। এখানে পরিবারের প্রধান বলতে কী বোঝাচ্ছে প্রথমে সেটা আপনাদের বলে নেই। পরিবারের প্রধান বলতে আপনার যেই পরিবার সেই পরিবারের প্রধান হেডকে, পরিবারের হেড যে অ্যাপ্লাই করছে সে নাও হতে পারে। যেহেতু আমরা সবাই জানি অন্নপূর্ণা ভান্ডারের যেই যোজনা বা এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার যেই ফর্মগুলো এসছে বা যেই স্কিমগুলো এসছে, এখানকার টাকাটা পরিবারের মহিলাদের দেওয়া হয়, এবং অনেক পরিবারের মহিলা কিন্তু হেড হয় না। মহিলা যে অ্যাপ্লাই করছে তার স্বামীও হতে পারে, তার শ্বশুর মশাইও হতে পারে হেড। তো সেই ক্ষেত্রে কী হবে, পরিবারের যে হেড
আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন, আপনার যদি স্বামী এখানে পরিবারের হেড হয় তাহলে আপনার স্বামীর নাম, এবং আপনার শ্বশুর মশাই যদি হেড হয় তো আপনার শ্বশুরের মশাইয়ের নাম এখানে সেই নামটা লিখতে হবে। পুরো নাম লিখুন, এখানে আপনি সেই নামটা লিখে দিলেন। এবার নামের যেই বানানটা সেটা কিন্তু আধার কার্ড অনুযায়ী আপনাকে লিখতে হবে, ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট দেখে লিখবেন না। আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা লিখবেন। এবার জন্ম তারিখ, এখানে অনেকেই ভুল করতে পারে কারণ তারা নিজের জন্ম তারিখ দিয়ে দিতে পারে, কিন্তু যেহেতু এখানে পরিবারের প্রধানের নাম বলেছে তো আপনি পরিবারের প্রধান যাকে করছেন সেই ক্ষেত্রে তার জন্ম তারিখ, দিন, মাস, বছর দিয়ে দিলেন। আর যদি পরিবারে আপনার কেউ না থাকে, আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন, আপনি যদি প্রধান হয়ে থাকেন তাহলে পরিবারের প্রধানে আপনি নিজের নাম দিয়ে দিলেন। তো এগুলো সব আপনারা একটু দেখে নেবেন। তারপরে পরিবারের প্রধানের মানে লিঙ্গ HOF, পরিবারের প্রধান বলতে যার নাম আপনি এখানে দিয়েছিলেন সে পুরুষ না মহিলা। যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন, আপনি যদি এখানকার প্রধান হয়ে থাকেন তাহলে তো মহিলা হয়ে গেল, কিন্তু যেটা আপনার স্বামী বা আপনার শ্বশুরমশাই হয় তো সেক্ষেত্রে এখানে পুরুষ হয়ে যাবে। তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের যেই প্রধান আছে তার আধার নাম্বারটা এখানে লিখবেন। আধার কার্ড আমরা জানি 12 ডিজিটের হয় আধার নাম্বার, কিন্তু পুরোটাকে লম্বা করে লিখবেন না, 4 ডিজিট লিখলেন, একটু ছাড়বেন, আবার 4টে ডিজিট লিখবেন, একটু ছাড়বেন, আবার 4টে ডিজিট লিখবেন। এতে কি হয়, দেখতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এরপরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এবার আমরা সবাই জানি যে আমাদের অনেকেরই রেশন কার্ড আছে, কিন্তু রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে বলেনি। সেই পরিবারে যদি কোনো ডিজিটাল আইডি থাকে, মানে সেই পরিবারে যে রেশন কার্ড তার পারিবারিক আইডি, ফ্যামিলি আইডি একটা থাকে, যেটা সেই পরিবারে যতজনই রেশন কার্ড থাক না কেন, এই পরিবারে যদি 4 জন থাকে তাদের রেশন কার্ডের একটা পারিবারিক আইডি থাকে, তো সেটাকে আপনাকে এখানে দিতে হবে। যদি না থাকে তো আপনি চাইলে যে হেড অফ ফ্যামিলির নাম লিখেছেন তার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর আছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন আছে। যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন, আপনার স্বামী, আপনি 2 জন হয়ে গেলেন। যদি আপনার ছেলে থাকে তাহলে 3 জন, যদি মেয়ে থাকে তাহলে 4 জন, ছেলে বউ থাকলে 5 জন। তো এরকম আপনারা দেখে নেবেন পরিবারের টোটাল কতজন সদস্য হচ্ছে। ছোটো বাচ্চা থাকলে সেটাও কিন্তু এখানে কাউন্ট করতে হবে। তারপরে ঠিকানা, আপনার যে পুরো ঠিকানা যেটা হচ্ছে স্থায়ী ঠিকানা সেটা আপনাকে লিখতে হবে, ভিলেজ, পোস্ট, তারপরে আপনি পুলিশ স্টেশন, এরকমভাবে পুরো ডিটেলসটা এখানে লিখে নেবেন একদম ডিস্ট্রিক্ট অবধি। তারপর আসছে যোগাযোগ নম্বর, আপনার যে ফোন নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এইবার এখানে কোন নাম্বারটা দিতে হবে এটি হচ্ছে প্রশ্ন। এখানে বলে দেওয়া হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। এখানে আপনি কি করবেন, পরিবারের প্রধান হিসাবে যাকে আপনি লিখেছেন, যার নাম লিখেছেন, তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা মানে যোগ আছে সেই নাম্বারটা এখানে যোগ করবেন। এবার যদি প্রশ্ন থাকে যে যদি যোগ না থাকে তো সেই ক্ষেত্রে কী করা যায়, সেই ক্ষেত্রে আপনারা সেই নাম্বারটা এখানে লিখে দেবেন, যেটিকে আগামীকাল বা আগামী দিনে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে এন্ট্রি করবেন। তো সেই ক্ষেত্রে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলেন। এরপর আছে দেখুন 9 নম্বরের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। পরিবারে যদি কোনো ছোটো বাচ্চা থাকে এটা তাদের জন্য, বাকি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে হ্যাঁ আর হ্যাঁ আছে। তো এখানে দেখুন কোন হ্যাঁটায় টিক মারবেন, অনেক মাথায় এটাই প্রশ্ন আসে। তো পরিবারের প্রধান, যদি আপনি এখানে আপনার স্বামীর নাম দিয়েছেন পরিবারের প্রধানে, তো সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ করার দরকার নেই, কারণ অন্নপূর্ণা যোজনার জন্য আপনার স্বামী কিন্তু অ্যাপ্লাই করছে না। এবার আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন, তো স্বামী যেহেতু পরিবারের হেড, পরিবারের হেডের পরে আপনি আপনার নামটা লিখবেন, আপনার ছেলের নাম নয়, বৌমার নাম নয়, আপনার মেয়ের নাম নয়, এখানে আপনার নাম লিখবেন। আপনার জন্ম তারিখ লিখবেন যেটা আছে আধার কার্ডে, আপনার লিঙ্গ এখানে হবে মহিলা, আর তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই যে পরিবারের প্রধান তার সঙ্গে আপনার সম্পর্ক কী, তো ও হচ্ছে আপনার স্বামী, তো এখানে স্বামী লিখে দিলেন, আর আধার নাম্বার আপনার দিয়ে দিলেন। আবার আমি বলে দিই, আধার নাম্বার যখন লিখবেন তখন 4টে করে ডিজিট আর একটু করে ছেড়ে ছেড়ে লিখবেন। এবং যেহেতু আপনি আপনার জন্য অ্যাপ্লাই করছেন, তো এখানে আপনি হ্যাঁতে টিক মেরে দেবেন, বাকিগুলো তো নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার পরিবারের আপনি হচ্ছেন প্রধানে আপনি নিজের নাম লিখেছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে HOF যখন নিজের নামটা লিখবেন তখন আপনি এখানে হ্যাঁ করবেন, সেখানে আপনার সদস্যর 1 নম্বরে আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের নামটা লিখলেন। তো এভাবে আপনি প্রথমত পরিবারের প্রধানের নাম দিয়ে দিলেন, তারপরে নিজের ডিটেলস দিয়ে দিলেন, এবং তারপরে পরিবারে যদি আরও কোনো সদস্য থাকে তো তাদের ডিটেলসটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যেমন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5। তো পরিবারের 5 জন সদস্য অনুযায়ী তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, কে হচ্ছে পরিবারের প্রধান, আর আধার নাম্বার। যদি 5 বছরের নিচে বাচ্চা হয় সেক্ষেত্রে আধার নাম্বারে এনে লিখে দিলেই হবে। আধার কার্ড যেহেতু তাদের নাও থাকতে পারে, আর থাকলে আপনি নাম্বার দিতেও পারেন। এরপরে আসছে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে আপনাকে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। কিছুদিন আগে যেহেতু ডিবিটি লিঙ্ক নিয়ে অনেক বেশি হৈহুল্লোড় হয়েছিল, তো আপনারা জানেন যে আপনার ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সঙ্গে আছে। যদি না জানা আছে, চেক করার প্রসেস আমি অলরেডি বানিয়ে দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এখানে পরিবারের যে HOF মানে পরিবারের যে প্রধানের নাম আপনি লিখেছিলেন, সেই পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে নাম্বার মানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংক না ইউকো ব্যাংক, সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন।
দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন, তার আইএফএসসি কোড লিখে দেবেন। সদস্য ওয়ানে যেহেতু আপনি নিজের নাম দিয়েছিলেন, যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফএসসি কোড। পরিবারের আরও যে সদস্য আছে তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো সেই ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আপনাকে এখানে দিতে হবে। ঠিক সেইভাবেই সদস্য 3, সদস্য 4, 5 এরকমভাবে পরিবারের যতজন সদস্য আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সবারই দিতে হবে, সেটা ম্যান্ডেটারি বলেনি। এরপরে আসছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো এখানে এবার প্রশ্ন হচ্ছে HOF এপিক নাম্বার কার দেবো। HOF মানে আমি আগেই বললাম, HOF হচ্ছে আপনাদের যে পরিবারের প্রধান, তো তার এখানে ভোটার যে নাম্বার, এপিক নাম্বার বলা হয় ভোটার নাম্বারকে। তো পরিবারের যে প্রধান তার ভোটার নাম্বার এখানে লিখে দেন, বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার এখানে সেটা লিখতে হবে, এবং কোন বিধানসভা সেটার নাম লিখে দিলেন। এবং অংশ নাম্বার আপনি পাবেন কি করে, তো আপনাদের যে ভোটার তালিকা আছে সেই তালিকায় কিন্তু আপনারা অংশ নাম্বার পেয়ে যাবেন। এটা যদি আমি অনেক পুরনো ভোটার লিস্ট দেখাচ্ছি, তো ভোটার লিস্টেই আপনারা ডান দিকের এইসব জায়গায় অংশ নাম্বার দেখতে পাবেন। তো আপনাদের যে অংশ নাম্বার সেইটা, এটা যেমন 122 দেখাচ্ছে, তেমনি এখানে আপনি 122 অংশ নাম্বার লিখে দেবেন। তার সাথে সাথে সদস্য একে যার নাম দিয়েছিলেন তার ভোটার নাম্বার, আর তার এখানে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। পরিবারের বাকি সদস্য যারা আছে তাদেরও যাদের ভোটার কার্ড আছে তাদের ডিটেলসটাও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে বিভাগ মানে আপনার যে ক্যাটাগরি সেটা আপনাকে বলতে হবে। যদি আপনি জেনারেল হন তাহলে ইউআরে ক্লিক করবেন, যদি আপনারা জেনারেল হন কিন্তু আর্থিকভাবে দুর্বল তো সেই ক্ষেত্রে এটাতে করবেন। তফসিলি জাতি SC হলে এখানে, ST হলে এখানে, OBC হলে এখানে। তো এইভাবে যার যেটা ক্যাটাগরি আছে সে সেখানটায় টিকমার্ক করে নেবেন। আর তারপরে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি মানে আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। এখন যেহেতু অনেকেরই ডিজিটাল রেশন কার্ড আছে তো হ্যাঁ করে দেবেন, না থাকলে না করে দেবেন। এবার যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি, AAY, PHH, SPHH, RKSI 1, RKSI 2 যেটি আছে সেটি করবেন। অনেক সময় পরিবারের কিছু জনে RKSI 1 তো কিছু জনে SPHH তো কিছু জনে PHH হতে পারে। তো যদি আপনাদের কাছে 2 ধরনের রেশন কার্ডের ক্যাটাগরি আছে তো আপনি 2 ধরনেরই টিক মেরে দিলেন। এরপরে আসছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। আপনি যদি রেশন তোলেন তাহলে হ্যাঁ, যদি না তোলেন তো না। তারপরে আসছে সম্পদ, আপনার কি কি সম্পত্তি আছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। আপনার বাড়িতে ঘর বলতে এখানে রুম বলা হচ্ছে, অনেকে আবার 3টে বাড়ি ভেবে নেবেন না, একটি বাড়ি সেখানে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা। যদি আপনার বাড়ি পাকা হয় তাহলে 3টে বেশি রুম থাকলে হ্যাঁ, যদি না থাকে তো না। যদি আপনার মাটির বাড়ি হয় তাহলে না। পরিবারের জমির মালিকানা, যদি আপনার একটু হলেও যদি জমি আছে তো হ্যাঁ। যদি আপনি জমিতে হ্যাঁ করেছেন তাহলে নিচে দেখুন পরিবার সকল সদস্যের জমির পরিমাণ এখানে কত শতক আছে সেটা লিখতে হবে, মানে যত সদস্য আছে সবার মিলে মোট যেই জমির পরিমাণ সেটা এখানে লিখতে হবে। এবার যদি আপনি এখানে সেটা লিখে দেন তাহলে কিন্তু এখানে বলেছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR এটা আপনাকে লাগবে। ROR, মিউটেশন কপি, রেজিস্ট্রেশন কপি এগুলো পাবেন কোথায়, এটা মানে হচ্ছে আপনার যেই জমি আছে সেই জমির পর্চা। তো জমির পর্চা যেটা সেটা আপনাকে এর সঙ্গে কিন্তু অ্যাড করতে হবে। এরপরে আসছে আপনার যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে আপনার যদি 4 চাকা থাকে তো সেটা হ্যাঁ, যদি না থাকে তো না। যদি হ্যাঁ হয় তাহলে কতগুলো 4 চাকা আছে সেটা, এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত যদি হয় তো সেই মডেল এখানে ভরতে হবে, কারণ অনেকের বাড়িতে ট্রাক্টর আছে, অনেকের জিপ আছে, অনেকের গাড়ি আছে, তো অবশ্যই সেটা আপনাকে বলতে হবে। তারপরে আসছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনাদের ইন্স্যুরেন্স থাকে, স্বাস্থ্য বিমা বলা হয় ইন্স্যুরেন্সকে, যদি থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না করে দেবেন। যদি এবার হ্যাঁ করেছেন তাহলে এবার সেটা সরকারি না বেসরকারি সেটার ব্যাপারে আপনাকে বলতে হবে। যদি সরকারি সরকারি, যদি বেসরকারি বা বেসরকারি। HOF মানে পরিবারের যে হেড তার কি ইন্স্যুরেন্স আছে, সদস্য একের কি ইন্স্যুরেন্স আছে, পুরো ডিটেলস দিতে হবে। কত টাকার ইন্স্যুরেন্স সেটা আপনাকে বলতে হবে। প্রিমিয়ামের বিবরণ মানে আপনি মাসিক বা ইয়ারলি যেই টাকাটা পেমেন্ট করেন সেই ডিটেলস আপনাকে এখানে দিতে হবে 5 জন সদস্যের। তারপর আছে আয় পেশা, আপনার এবার ইনকামের জন্য চেয়েছে। এখানে বলেছে কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করেন, মানে IT রিটার্ন যদি কোনো ট্যাক্স ফাইল যদি কেউ করছেন তাহলে হ্যাঁ, যদি পরিবারে কেউ ট্যাক্স ফাইল না করেন তাহলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যেহেতু পরিবারের সদস্যদের সবার প্যান কার্ড থাকে না, তো যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে না। যদি অল্প জনের থাকে, অল্প জনের না থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। এবার যাদের যাদের আছে, যেমন পরিবারের হেড তার নাম লিখলেন, তার ম্যাট কার্ড নাম্বার, তারপরে সদস্য একের নাম লিখলেন, তার প্যান কার্ড নাম্বার। এরকমভাবে যতজনের প্যান কার্ড থাকবে তার নাম এবং প্যান কার্ড নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন।
তারপরে নিচে আসছে কর্মসংস্থানের ধরন। এবার যে পরিবারের প্রধান, এখানে প্রথমত প্রধানের কথা বলা হচ্ছে, সে সরকারি চাকরি করে নাকি বেসরকারি, নাকি অন্য কোনো জায়গায় কোনো ব্যবসা করে, নাকি পার্ট টাইম কিছু করে, নাকি কোনো কারিগর, শিল্পী, কৃষক। মানে যদি আপনি কৃষক হয় সেটা বলতে হবে, যদি আপনি পরিযায়ী শ্রমিক হন সেটাও, যদি আপনি বেকার হন তো সেটাও আপনাকে এখানে বলতে হবে, আর অন্য হলে অন্যান্য। তারপরে সদস্য হন, মানে আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন তো আপনি যে সদস্য হন, আপনি কি করেন, বেকার না অন্যান্য, সেই জিনিসটা আপনাকে এখানে বলতে হবে। বাকি সদস্য যেগুলো আছে তাদেরও ডিটেলস আপনাকে এখানে বলতে হবে। এরপরে 5টা সদস্যের ডিটেলসের পরে আসে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এবার পরিবারের যজন শিক্ষিত এখানে তজন লিখবেন, যজন অশিক্ষিত তজন লিখবেন। যদি সবাই শিক্ষিত হয় তো সব মিলে কজন, 5 জন, তো 5 জন লিখলেন। যদি ছোটো বাচ্চাগুলোকে বাদ দিয়ে, কারণ এখানে বলেছে প্রাপ্তবয়স্ক, আর যদি বলেছে যদি কিছু শিক্ষিত কিছু অশিক্ষিত হয় তো সেটা কটা আছে সেটা লিখে দেবেন। এইবার তারপরে ভাগ করতে হবে, যেহেতু পরিবারের প্রধান সে শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনাকে লিখতে হবে। যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত, আর যদি শিক্ষিত আপনি করেছেন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সে 8 পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস, নাকি গ্র্যাজুয়েশন, নাকি এমএস, এই ডিটেলসটা আপনাকে এখানে লিখতে হবে। যদি অশিক্ষিত হয় অশিক্ষিত করে দিলেন, তাতে আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লেখার দরকার থাকবে না। এরকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এইভাবে 5টা সদস্যের ডিটেলস আপনাকে দিতে হবে। তারপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মানে পলিটিশিয়ান বা পলিটিক্সে যদি কোনো সদস্য থাকে তাহলে আপনাকে এখানে দিতে হবে। যদি না থাকে তো না, গল্প শেষ। আর যদি থাকে তাহলে যেই পদে রয়েছেন তার সদস্য নাম্বার আপনাকে এখানে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ কোনো সদস্য আপনার থাকে, যদি সে পেনশন পায় সরকারের তরফ থেকে তো হ্যাঁ, যদি তার সদস্য পেনশন না পায় তো না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা নাম্বার আপনাকে এখানে দিতে হবে, মানে তার পেনশন স্লিপও কিন্তু আপনাকে তাহলে এর সঙ্গে সংযুক্ত করতে হবে যখন আপনি জমা করবেন। তারপরে এখানে জিএসটি সম্পর্কে বলেছে, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, তো যদি কোনো সদস্যের জিএসটি নাম্বার থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে তো না। এবার পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারে যতজনের নাম আপনি দিয়েছেন, পরিবারের প্রধান, নাম মেম্বার 1, মেম্বার 2 করে মেম্বার 5টা, সবার চারিদিকে টোটাল ইনকাম মিলিয়ে আপনার টোটাল যে পারিবারিক ইনকাম বার্ষিক সেটা আপনাকে এখানে বলতে হবে। তারপরে সিএএ আবেদনের বর্তমান পরিস্থিতির অবস্থা যদি থাকে, এবার যদি আপনারা অ্যাপ্লাই করেছেন এবং আবেদন সংখ্যা আছে তো সেটা লিখবেন। ইস্যু হয়েছে যদি হ্যাঁ হয় তো সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দেবেন। শুধু আবেদন করেছেন, ইস্যু হয়নি, সার্টিফিকেট নাম্বার পাননি তাহলে এটা, যদি ইস্যু করেছেন সার্টিফিকেট নাম্বার পেয়েছেন তাহলে এটা, আর যদি কিছু না করেছেন তাহলে প্রযোজ্য নয় আপনি টিকমার্ক করে দেবেন। প্রযোজ্য নয় টিকমার্ক করে দিলে আর কিছু করতে হবে না। এরপরে নিচে চলে আসবেন, নিচে 5টা সদস্য সেরকম একই রকমভাবে দিয়ে দেবেন। এরপরে অন্যান্য যে কিষাণ ক্রেডিট কার্ড আছে, কিষাণ ক্রেডিট কার্ড, এআরটি আছে, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বা শিক্ষার্থীর ক্রেডিট কার্ড মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যার যেটা আছে যদি থাকে তো এটা দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। এবারে পরিবারের এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনাদের পরিবারের কারোর নাম এসআইআরে বাদ পড়ে যায় বা আপনি ট্রাইব্যুনালে মামলা করেছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু করতে হবে। যদি না থাকে, যদি আপনি বাদ পড়েছেন, মানে এখানে দেখুন আছে প্রযোজ্য নয় এবং না এবং হ্যাঁ, তো এখানে যদি কারো নাম বাদ পড়েছে এবং সেটা ট্রাইব্যুনালে করেছেন তো এখানে আপনি হ্যাঁ করে দিলেন। এবার যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ আপনাকে এখানে দিতে হবে। আবার এখানে না, মানে যদি কারোর নাম বাদ না পড়ে থাকে, মানে ধরুন ট্রাইব্যুনালে এসছে এবং বাদ পড়েনি, মানে ডিলিট হয়নি, তো সেক্ষেত্রে না করে দিলেন। আর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, যে কোনো প্রবলেমই ছিল না, কোনো ঝামেলা ছিল না, আপনি ফাইল জমা করেছেন, কোনো ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেশনের নাম আসেনি, ডিলিটেরও নাম আসেনি, তো প্রযোজ্য নয় করে দিতে পারেন। এরপরে নিচে দেখুন 5টা সদস্যর পরে তারপরে ডিটেলস আসছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, বাড়িতে যতগুলো শিশু আছে ছোটো বাচ্চা তাদের মধ্যে কতজন শিশু কোন কোন জায়গায় পড়াশোনা করে সেটা লিখতে হবে। বাড়িতে যে শিশু আছে সেই শিশুর নাম, শিশু কোন শ্রেণীতে পড়ে, কোন স্কুলে যায়, সেটা কী ধরনের স্কুল সেটা আপনাকে বলতে হবে। সেরকমভাবে বাড়িতে যদি 2টো শিশু হয় তো 2টো, 3টে হলে 3টে, 4টে হলে 4টে, 1টা হলে 1টা, ডিটেলস দিয়ে দিলেন। এইবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যেই শিশুদের আপনি ওখানে ডিটেলস দিয়েছেন তারা কি টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে সেটা, যদি টিকাকরণ কিছুই করেননি তো এই নাতে ক্লিক করে দেবেন, মানে এটাতে টিকমার্ক। আর যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে কিংবা সম্পূর্ণ হয়েছে তাহলে এটা। এরপর আসছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, আর যদি না হয় তো না। যদি হ্যাঁ হয় তাহলে 1 নম্বরে দেখুন প্রকল্পের নাম, আপনি কি প্রকল্প পাচ্ছেন সেটা লিখতে হবে। এবার ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ বা কৃষক বন্ধু ধরনের টাকাগুলো ঢোকে, তো ওটা চেক করে নেবেন, যদি থাকে তো সেইটা আপনাকে এখানে লিখতে হবে। যদি পিএম কিষাণ হয় তো পিএম কিষাণ হ্যাঁ করে দিলেন, যদি না থাকে তো এখানে তো আপনি না করে দিয়েছেন। এবং যদি আপনি 2-3টে ডিবিটির মাধ্যমে
সরকারি কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন, তো সেই 3টে ডিটেলস আপনাকে লিখতে হবে। প্রথম অপশানটা পরিবারের প্রধান পাচ্ছে কিনা, দ্বিতীয় পরিবারের সদস্য 1 নম্বর যে আছে মানে আপনি যদি অ্যাপ্লাই করেছেন আপনি পাচ্ছেন কিনা, এরকমভাবে 5 জনের ডিটেলস আপনাকে দিতে হবে। যদি না পান তো ওখানে না করে দিলেন, ওখানে হ্যাঁ করে দিলেন, এখানে বলে দেওয়া হয়েছে। এবার ধরেন আপনি পরিবারের প্রধান একমাত্র পায়, আপনি পাচ্ছেন না, আপনি এই প্রকল্পের জন্য আবেদন করছেন যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, তো আপনার স্বামী পাচ্ছে, তো স্বামীর ক্ষেত্রে হ্যাঁ, এবং সে কিসের টাকা পাচ্ছে সেটা বলে দিলেন। আপনি পাচ্ছেন না তো আপনি না, তো বাস আর কিছু বলার দরকার নেই। তো আশা করি এতটা বুঝতে পেরেছেন। এরপরে আসছে বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পুনরায় এটা করার কিছু দরকার নেই। এরপরে ঘোষণাপত্র আছে, এখানে সম্মত আপনি এখানে টিক করে দেবেন। আর তারপরে এটা পুরোটাই আপনার একটা দিয়েছে যে আপনি ডিক্লারেশন করছেন, এখানে আপনি আপনার সই করে দেবেন। এবং তারপরে নিচে এটা হচ্ছে এন্ড অফ ফর্ম। এখানে পরিবার বলতে বোঝানো হচ্ছে যে এমন একদল ব্যক্তিকে বোঝানো হচ্ছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে থাকেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে দেখুন এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনার কিছু করার দরকার নেই, কারণ এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। ওরা নিজেরা একটা ডিটেলস দিয়ে নিজেদের সাইন দিয়ে এটা আপনার রিসিভ করে নেবে। খুবই সহজে বলবো না, এত মেহনত করে ফিল আপ করতে পারবেন। তো বাস এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন, তো আমি সেটা নিয়ে একটা সেপারেটলি ভিডিও বানিয়ে দেবো। তো বাস আমি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।